তো ধীরে ধীরে স্টুডেন্ট বাড়তেছে। তো এখন অ্যাকচুয়ালি যেটা চলতেছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি ভ্যাকেশন চলতেছে। হ্যাঁ, তো ওয়ালাইকুম আসসালাম। তো ইউনিভার্সিটি খুলবে আমাদের 3 তারিখে, কিন্তু তোমাদের টাইম টেবল যে অবস্থা, তাতে তো খুব বেশি সময় আমাদের হাতে নেই। হ্যাঁ, এজন্য গতকালকে তোমাদের সিআর আহসান হাবিব তার সঙ্গে কথা বলেছি। তো কথা বলে ও যেটা বললো সেটা হচ্ছে যে আজকেই সম্ভবত স্পেস আছে। তো এই জন্যই এই ক্লাসে আসা। আর আরেকটা জিনিস আমি চিন্তা করেছি, বিভাগে কথা বলেছি সিনিয়র শিক্ষকদের সঙ্গে, তাদের ভাষ্য হচ্ছে এটাই যে যদি কোনো টপিকস আমরা বাদ দেই সেটা আমরা বাদ দিতেই পারি, কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে যে টপিকস শেখানো বাদ দিব না। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো হয়তো চাকরির ক্ষেত্রে থাকে। আমি বিসিএস এপিআর করে এসেছি, সাথে বিসিএস, সেখানে রিটেন দিয়ে আসছি, ভাইভাও দিয়েছিলাম। তো যাই হোক, ততদিনে আমি এখানকার টিচার। তো সেখানে কিন্তু বায়োটেকনোলজি এবং প্লান্ট ব্রিডিং, হ্যাঁ, মানে আমাদের সাবজেক্ট থেকে সিংহভাগ সিলেবাস ছিল। কৃষিতে যখন পিওর কৃষি পরীক্ষা দিবা, তখন কৃষির 2টো পেপার আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। সেখানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, কৃষি বিজ্ঞান ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো সেই বিসিএস এ ম্যাক্সিমাম পার্ট ছিল এগ্রিকালচারের, সেটা হচ্ছে যে এই জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং এবং বায়োটেকনোলজি মিলিয়ে। তো এই জন্য আমাদের সাবজেক্ট নট অনলি দিস, যদি তুমি বাড়ি, বিডি, বিএডিসি, হ্যাঁ, এগ্রিকালচার আরো যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে, এগুলোতে যদি তুমি পরীক্ষা দাও, তো সেই পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের জেনেটিক্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হয়, এবং ডিফারেন্সটা এখানেই হয়। হ্যাঁ, যারা ব্রিডিং এ মাস্টার্স করে, যারা বা মাস্টার্স না করলেও যারা ব্রিডিং মোটামুটি ভালোভাবে বুঝে, হ্যাঁ, মূলত তারাই কিন্তু চান্সটা পেয়ে যায়, কারণ ওই অন্যান্য সাবজেক্ট গুলোতে খুব বেশি একটা ভেরিয়েশন আসে না, কিন্তু জেনেটিক্সে আসলে ভেরিয়েশনটা করে দেয়। তো এই জন্য আজকে ক্লাসে তোমাদের আমি জানি তোমাদের মন মানসিকতা ক্লাস করার মতো স্টেজে হয়তো নেই, তারপর আসলে ক্লাসটা আমি কন্ডাক্ট করে ওভারঅল ক্লাস আমি কথা বলবো যে আমি কি কি পড়িয়েছি, কি কি ফাইনালে থাকবে। হ্যাঁ, আর মিড টার্মের ব্যাপারে আমি আজকে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে যে এটা আমাদের 3 তারিখে বিশ্ববিদ্যালয় খুললে তারপরে একটা মিটিং হবে, এবং সেই মিটিং এ আমরা থিঙ্কিং করতেছি বেশ কিছু স্ট্র্যাটেজি। তো আমি ক্লাসের শেষে এই ব্যাপারে কথা বলবো। ওকে, সো ক্যান উই গো ফর দ্য ক্লাস? আমরা কি ক্লাসে এখন যেতে পারি? Yes, sir. Okay, okay, thank you so much. So still now 94 including me, so it's getting more and more, so I hope it will cross 100 within a very short time. Okay, আমরা যদি একটু সিলেবাসটা একটু তাকাই, সিলেবাসটা আমি একটু দেখে আসি। সিলেবাসে যদি তাকাই, এটা যাওয়ার আমার টপিকে যাওয়ার আগে সিলেবাসটা একটু দেখে আসি। কোর্স সিলেবাস, এগ্রিকালচার লেভেল 4 সেমিস্টার 2। ওকে, তো তোমাদের যে প্লান্ট ব্রিডিং কোর্স যেটা, সেটাতে এটা 3 ক্রেডিটের। এখানে কিন্তু পড়াশোনা একটু বেশি, এজন্য মনে হয় তোমরা ফার্স্টে পরীক্ষা দিয়েছো আর কি। তো এখানে প্লান্ট ব্রিডিং আমাদের কোর্স কোড কিন্তু 403, 403। হ্যাঁ, এটা অনেকে ভুল করো, 401 লেখো, অ্যাকচুয়ালি 401 and 402 already you guys studied in level 4 semester 1, so it's 403. So I took this part, evolution of crop plants. Principles and basics of basic topics, scope and goal of plant breeding mechanism. Maybe Abul Kalam Azad sir has taken this one. Genetic basis of crop pollution structure, gene frequency. Maybe he has taken that class also. General plant breeding methods, self cross-pollinated, vegetatively propagated crops. So here major parts taken by Professor Dr. Hassan Jamal sir.
and then special plant breeding methods, heterosis breeding, মিউটেশন ব্রিডিং। সো তোমাদের একটু জানি যে হেটারোসিস ব্রিডিং এটা কেউ নিয়েছে কোনো স্যার? হেটারোসিস ব্রিডিং এটা কোনো স্যার নিয়েছে ক্লাস? তোমরা আছো নাকি চলে গেছো সবাই? জি না স্যার, নেয়নি স্যার। নেয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক। মিউটেশন ব্রিডিং এটা হচ্ছে যে আজকে আমার টপিকস। তারপরে পলিপ্লয়েড ব্রিডিং এটা কি পড়ানো হয়েছে? রেজিস্ট্যান্ট ব্রিডিং এটা এই দুটো হাসানুজ্জামান স্যার পড়ায়, পলিপ্লয়েড ব্রিডিং, রেজিস্ট্যান্ট ব্রিডিং। ওকে, এরপরে ইনোভেটিভ ব্রিডিং এটা আমাদের সিলেবাসে বাদ, এটা যেহেতু আমরা লেভেল 4 সেমিস্টার 1 পড়েছি এজন্য এটা বাদ। ভ্যারাইটি রিলিজ, ওকে, এটা সম্ভবত হাসানুজ্জামান স্যার নিয়েছে। ওকে, সো আমি মোটামুটি সিলেবাস দেখলাম, তো এর মধ্যে মিউটেশন ব্রিডিং যে চ্যাপ্টারটা এটাই আজকের ক্লাস। সো লেটস সি। ওকে, okay, so today's topic is mutation breeding. Just a moment. Okay, on the screen you can see, just a moment, yes, so we are in the mutation breeding. On the screen you can see different kinds of tomato. In the left hand side, in the right hand side you can see the chili or capsicum. So different size, shapes, colors you can see. So actually, if you think the main family is the same, but due to orientation of the genes, they have different size, shapes, and colors also. And sometimes from a popular fruit or from a popular crop, we expose some mutagen, and then afterwards we get different shapes or colors or different yields. So that comes through mutation. So you know what is mutation, because in the level 3 semester 1 we have a chapter that was mutation. Normally I take that class as well. So mutation, if you go the definition, then is a change in genetic material. We know the DNA is the genetic material. In the right hand side, you can see the double helix structure of DNA. Change in the genetic material. That means change in the DNA. And DNA is found in the chromosome. And in the DNA, a smaller part is known as a gene, which indicates a particular character or which govern a particular character. It's known as gene. So random change, if any change occurs in the gene or in the chromosome, then a new trait you can get. Not all the times you will get, but sometimes you can get a new trait. Okay, this is known as mutation. And what is the mutation breeding? When mutation are induced for crop improvement, the interoperation of the induction and isolation, etc., of the mutant is termed as mutation breeding. I will come this mutant in the next slide. So actually, mutation breeding is a cumulative process from selection to production of a successful mutant
The entire operation is known as mutation breeding, and it has several steps. I will come this later. Okay, so then we can go the definition again. When mutations are induced for crop improvement, when mutagenic agents which are responsible for mutation, which is used for crop improvement program, and there is a chronicle steps. I told that 5 to 6 steps there. The entire operation of induction and isolation, etc., of the mutant is termed as mutation breeding. Okay, now I told earlier that we will discuss about mutant. So what is mutant? Mutant, the new organism which carries a mutated genes or rearranged chromosome. যে নতুন অর্গানিজমটা হচ্ছে, এই নতুন অর্গানিজমের মধ্যে যদি কোনো মিউটেটেড জিন্স বা কোনো জিন্স অরিজিনাল যা আছে সেটা থেকে ব্যতিক্রম হয়, সে রিয়ারেঞ্জ মিউটেটেড জিন্স or rearranged gene or rearranged chromosome যদি কোনো নতুন অর্গানিজমে আসে, সেই নতুন অর্গানিজমটা হচ্ছে মিউটেন্ট। তো একটা আছে যে গোল্ডেন রাইস, তোমরা নাম শুনে থাকবা। So actually this golden rice is a mutant, comes through the mutation breeding. Okay, so now I am going to the different steps of mutation breeding. So the processes, okay. There are different kinds of mutagenic breeding, such as using chemical mutagens like ethyl methane sulfonate and dimethyl sulfate, and radiations, X-ray, gamma ray, etc., are used to generate mutants. So you already studied the physical mutagen and chemical mutagen. Actually, mutagen is the agent which is used for creating a mutation is known as mutant. So there is two kinds of mutant we know. One is mutagen. One is physical mutagen, and another type is chemical mutagen. So the EMS, ethyl methane sulfonate, DMS, acridindice, acriflavin, proflavin, etc., are the chemical mutagens. And the radiations, X-ray, beta ray, gamma ray, etc., are used to generate mutants. Actually, now there is a corona pandemic situation, and due to this corona pandemic, you guys are 6 months behind from the normal trend. So this corona can be, if in a particular place, if UV ray can be placed, and with the application of UV ray, then this any microorganism can be died, and corona can be treated with UV ray. একটু বাংলায় বলি যে ইউরোপে অনেক ট্রেনে যখন যাত্রীরা কেউ থাকে না, সে সময়ই তারা ইউভি রে দিয়ে রাখার সুবিধা হচ্ছে ওখানে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকে, সেই মাইক্রো অর্গানিজম গুলোকে মেরে ফেলবে, এটা ভাইরাসকেও মারে। তো এটা একটু গল্পই বলি, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তোমরা কয়েক মাস আগে জানো যে তিনি বলেছিলেন যে এই ইউভি রে আসলে যে ফুসফুস যেটা আছে, হ্যাঁ, সেটাকে ঠিক রাখার জন্য সেখানে অ্যাপ্লাই করা যায় কিনা। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা যে উনি আসলে বিজনেসম্যান, একজন সায়েন্টিফিক নলেজ তার একদম নেই, তার কথা থেকে বোঝা যায়। তো অ্যাকচুয়ালি যদি সেখানে ফুসফুসে যদি ইউভি রে প্রয়োগ করা হয়, তাহলে এটা মিউটেশন ঘটে যাবে এবং মানুষের আরো ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা ইউভি রে
সেখানে প্রয়োগ করাটা ঠিক হবে না। হ্যাঁ, এটা যদি স্কিনও পরে বেশি সময় ধরে এটা যদি এক্সপোজ করা যায়, স্কিনের কালারও চেঞ্জ হয়ে যায়। By the way, moving forward, some landmarks in mutation breeding in 1859. প্রায় 150 বছর আগে, in the origin of a species, it's written by Charles Darwin, he reported that mutant forms arose suddenly or spontaneously. It's also a characteristic of mutation. Mutation arise suddenly, হঠাৎ করে, and spontaneous, এবং ন্যাচারালি এটা আসে। But he was doubtful about the role in evolution. কিন্তু এটা ইভলিউশনের ক্ষেত্রে এটা রোল কি, তিনি আসলে সে সময়ে এটা চিন্তা করতে পারেনি। তিনি বুঝতেছিলেন যে আসলে মিউটেশন বলে কিছু একটা আছে, কারণ এগুলো দেখা যাচ্ছে যে কোনো একটা প্লান্ট যেরকম হওয়া দরকার সেটা অ্যাকচুয়ালি সেরকম পরবর্তীতে হয় না, কিছু একটা চেঞ্জ আসে। হ্যাঁ, এরপরে 1900, you already heard these names, Calcorens, Hugudiveres, এরা মেন্ডেলের ওয়ার্কে রিডিসকভার করেছিল। তো 1900 Hugudiveres studied the variant forms arising in the garden plant, evening primrose, Onothera lamarcania, and coined the term first mutation. Mutation টার প্রথম দিয়েছে Hugudiveres 1900 সালে। ওকে, তো টার্ম দিল, কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা কখন আসছে? ফার্স্ট টু ইন্ডিউস দ্য জেনেটিক মিউটেশনস ইন দ্য ফ্রুট ফ্লাই। তোমরা জানো যে ড্রোসোফিলা মিনোরেক্সটা একটা স্মল একটা ইনসেক্ট, যেখানে ফার্স্ট এক্স-রে প্রয়োগ করা হয়। এক্স-রে হচ্ছে একটা ফিজিক্যাল না কেমিক্যাল? এক্স-রে হচ্ছে একটা ফিজিক্যাল না কেমিক্যাল মিউটেশন? Physical. Obviously physical. Thank you so much. Okay. Why it's not working? Okay, we see the insect now. There is a plant. In 1944, barley mutant cultivar Jatta was the first cereal crop variety developed by X-rays. It's also a physical agent or physical mutagen, and was released in Germany in 1955. So mutant Jatta নামক barley cultivar ডেভেলপ হয়েছে 1955-এ। এবং তোমরা হয়তো জানো যে আমার পিএইচডি কাজ ছিল জার্মানিতে 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত। তো আমিও কিন্তু বার্লি নিয়ে কাজ করেছি, এবং আমার যেটা ভ্যারাইটি ছিল জার্মান পপুলার ভ্যারাইটি, সেটা হচ্ছে স্কারলেট। বাই দ্য ওয়ে, 1948 the first cotton mutant variety name is MA9, induced by X-ray and released in India. Okay, few years later, in Bangladesh, actually there was East Pakistan that time, Iratum 24, the first mutant rice variety in Bangladesh, developed by Gamares on IR8. IR8 is a হাইল্যান্ডে হয় এরকম একটা রাইস কাল্টিভার। তো IR8-এ এক্স-রে গামারে প্রয়োগ করে নরমালি বিনা থেকে এটা এই কাজগুলো করা হচ্ছে, তখন থেকে এখন পর্যন্ত করা হচ্ছে, 1970-র দশক থেকে এখন পর্যন্ত। তো ইরাটম 24 নামক একটা রাইস ভ্যারাইটি ডেভেলপ করা হয়। ওকে, তো আমরা দেখলাম, and the outcome using the mutations or mutation breeding, in the list we can see total number of Bangladeshi mutant varieties now more than 30. For rice, we can see Binadan 4, Binadan 5, Binadan 6, Binadan 13, 19, Binashal,
era term 24 that we have seen in the previous slides. And for jute, atom part 28, atom part 36, atom part 38. For mustard, bari shorisha 11. These are originated through the application of mutation. Okay, now there is some steps in mutation breeding. So there is 6 steps. In the first step is the objectives of the program. Number 2, selection of variety. Number 3, plant parts treated. Number 4, doses of mutagen. Number 5, giving mutagen treatment or mutagen treatment time. And finally, handling of mutagen treated populations. How we can handle the mutant plant. I will describe this in the coming slides. First one is the objectives of the program. The mutation breeding objectives should be well defined and clear cut. Not only in your life also. Your aim should be well defined and clear. তুমি কি হতে চাও? তোমার টার্গেট যদি থাকে বিসিএস কোনো জব, তাহলে তোমাকে সেভাবে করতে হবে। তোমার টার্গেট যদি থাকে হায়ার স্টাডি, দেশের বাইরে যাওয়া, তাহলে তোমাকে সেভাবে ইংলিশের দিকে নজর দিতে হবে, বাইরে লেখালেখির চেষ্টা করতে হবে। তোমার টার্গেট যদি থাকে যে না তুমি বাংলাদেশের কোনো রিসার্চ অর্গানাইজেশনে জব করতে চাও, তাহলে তোমাকে সেভাবে রিসার্চ মনে হতে হবে। Okay, identifying desirable mutation from among the undesirable ones is a very difficult task indeed. So in this line, it's a very important task because the mutation rate or success of mutation is very, very low. The ratio of beneficial to useless mutation is very small, 1 in 100 mutations. That is about 0.1% of mutations. You can see, if you repeat or if you give the 800 times mutation, then you can get one success mutation or one mutant out of 800. So that's why it's denoted as 0.1%. That means তুমি যদি 1000 কোনো প্লান্টে মিউটেশন অ্যাপ্লাই করো, তাহলে একটা প্লান্টে সাকসেস পাবা। ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, এজন্য বলছে যে গোলস অর অবজেক্টিভ মাস্ট বি ক্লিয়ার কাট। আসলে তুমি কি করতে চাও? তোমার টার্গেট কি ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি? তোমার টার্গেট কি ইল্ড প্যারামিটার তৈরি? তোমার টার্গেট কি কোনো ফ্রুটের কালার চেঞ্জ নাকি ফ্লাওয়ার কালার চেঞ্জ? আসলে অবজেক্টিভসটা আগেই ক্লিয়ার থাকতে হবে এবং সেভাবে তোমাকে মাঠে নামতে হবে। Okay, then selection of the variety for mutagen treatment. So normally here it's indicated that the best variety available in the crop. So in the picture we can see Biridhan 29 on the screen. So Biridhan 28 and 29 are the most popular high yielding rice cultivars. So that's why you can include this variety in your mutation breeding program so that you can improve on it and you can increase the yield what it has present. তুমি বর্তমানে যদি 6 টন এটার yield থাকে, তাহলে এটাকে তুমি 7 টন করতে পারো কিনা, বা এটা যদি ডিজিজ ইনফেস্টেশন খুব বেশি থাকে, এই ডিজিজটাকে তুমি স্টপ করে দিতে পারো কিনা, হ্যাঁ, তাহলে yield আরো বাড়বে। Okay, now the third method is the plant parts to be treated or part of the plants to be treated. কোন ধরনের প্লান্ট পার্টকে ট্রিটমেন্ট করতে হবে? আমরা বেস্ট পপুলার ভ্যারাইটি নিলাম,
ঠিক আছে, ধরো রাইসের ক্ষেত্রে যদি হয়তো বিরিধান 28 or 29 নিলাম। Okay, it says that sexually or asexually propagated and on the mutagen to be used. So it depends upon the plant is either sexually or asexually propagated. If it is sexually, then you will take the seed parts. If it is asexually propagated, then you will treat, you will take or you will consider the plant parts, uh, uh, vegetative parts actually. Okay, in the following sentence, seeds, pollen grains, or vegetative propagules, buds, or and cuttings, or even complete plants may be used for mutagenesis. Okay, I already tell that actually for the seeds, it's come from sexually propagated plants and also pollen grains. And for asexually, it's use vegetative propagules, buds or cuttings or leaves, etc. Or even complete plants may be used for mutagenesis. Doses of mutagen. এখন কতটুকু ডোজ দিতে হবে? Okay, so an optimum dose is the one which produces the maximum frequency of mutation and causes the minimum killing. So optimum dose হচ্ছে সেটাই যেটাতে ম্যাক্সিমাম প্রোডাকশন দিবে আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ মিউটেশন দিবে, হ্যাঁ, এবং যেটা প্লান্ট পার্টস কে কম কিল করবে। Many authors reported that a dose close to LD50 should be the optimum. LD50 means lethal dose 50. LD is the dose of a mutation which kill 50% of the treated individuals. LD50 varies with the crop species and with the mutagen use. So it's not fixed for the rice. The dose might be and for wheat, maize, the doses might be different. Okay, we can move forward. Giving the mutagen treatment. Okay, how you can give the mutagen? So we know that there is a two kinds of mutagen. One is physical mutagen and another major types is chemical mutagen. So for chemical there is some steps, but for the physical you can place this after giving the mutagen. You can plant, you can sow the seeds, or you can plant the plant parts after giving the mutagen. The selected plant part is exposed to the desired mutagen dose. In case of irradiation, the plant parts are immediately planted to raise M1 plants from them. Actually, M1 plants are the from the mutation breeding. It's tell that M. It means it's come from mutation. For T0, T1, you already studied or know maybe transgenic plant. It's this generation indicates by T. Normally, in breeding program, we indicates the different generations as filial, first filial, F1, F2. The hybrid generations are indicated as F. That means first filial generation, and then F2, second filial generation. Okay. For the mutation breeding, we will not say F1. We will denote it as M1. Okay. Yeah, ড্রেসটা শুধু চেঞ্জ করে আসি। সরি, এখানে একটু মিউট করে রাখো। Okay, in case of chemical mutagen, seeds are usually pre-soaked for a few hours to initiate metabolic activities, exposed to the desired mutagen, and then washed in running tap water to remove the mutagen present in them. The treated seeds are usually immediately planted in the field to raise the M1 generation. এখানে কেমিক্যালের ক্ষেত্রে সিডকে আগে ওভারনাইট
সোক করতে হবে অথবা কিছু ঘন্টা ওকে সোক করে রাখতে হবে, হ্যাঁ, তার মেটাবলিক অ্যাক্টিভিটিকে জাগ্রত করার জন্য। হ্যাঁ, তো এরপরে ডিজার্ট মিউটাজেন দিতে হবে এবং এই মিউটাজেন গুলো অনেক সময় আমাদের জন্য ক্ষতিকর, কার্সিনোজেনিক। দ্যাটস ওয়াই we should remove the mutagen from the surface of the plants. So then we need to give the running tap water or sometimes distilled water for 3 times. তোমরা অলরেডি স্টেরিলাইজেশন একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেরকম এই অনেকটা মিউটাজেনের প্রক্রিয়া অনেকটা সেরকম। সো স্টেরিলাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা দিয়েছিলাম, স্টেরিলাইজিং এজেন্ট ছিল, হ্যাঁ, মার্কুরি ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, হ্যাঁ, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, লাইক দিস। এখানে মিউটাজেনের ক্ষেত্রে আমরা EMS or DMS or actinidies, actiflavin problem, etc. আমরা chemical use করব। Okay, so afterward the treated seeds are usually immediately planted in the field to raise the M1 generation. Okay, then last step, handling of the treated material. The handling of the mutagen treated material differs in seed provided species and vegetably provided species. তো বলতেছে যে সিড প্রোভাইডেড স্পেসিস থেকে যে প্লান্ট গুলো আমরা পাবো, আমরা তো দেখা যাচ্ছে সেই সিড থেকে যে প্লান্ট পাই, হ্যাঁ, সেই প্লান্টের আবার সিডটা আমরা নিয়ে হচ্ছে নেক্সট জেনারেশনে আমরা সেগুলো ইউজ করি, হ্যাঁ, সেগুলো একভাবে ম্যানেজ করব। আর হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেটেড যে প্লান্ট পার্টস গুলো আছে, তো ভেজিটেটিভ প্লান্ট পার্ট থেকে যে ভেজিটেটিভ পোর্শন আমরা আবার নিয়ে সেটাতে আমরা খুব লো টেম্পারেচারে সেগুলো রেফ্রিজারেটরে সংরক্ষণ করব। হ্যাঁ, এজন্য বলছে হ্যান্ডলিং অফ দ্য মিউটাজেন ট্রিটেড ম্যাটেরিয়াল ডিফার্স ইন সিড প্রোভাইডেড স্পেসিস এন্ড ভেজিটেবলি প্রোভাইডেড স্পেসিস। হ্যাঁ, তো এখানে ফিগারে দেখাইছে যেটা, সেটা হচ্ছে যে লাস্ট ফিগার যদি দেখো, একজন অন্ধকে, হ্যাঁ, অন্ধকে হ্যান্ডেল করতে হবে কিভাবে, তো তাকে আরেকজন হেল্প করতেছে পথ দেখানোর জন্য। আর এখানে আরো দুটো ফিগার, সেটা হচ্ছে যে বাকেট কিভাবে নিয়ে যেতে হবে। সঠিক উপায় হচ্ছে এই বাম সাইডে যে গ্রিন যে কার্টুনটা দেখা যাচ্ছে, এ করছে কি হেভি ওয়েট যেটা বড় সেটা নিচে দিয়েছে, তারপরে ধীরে 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 ছোটগুলো উপরে দিয়েছে। হ্যাঁ, তো এখানে এই যেটা যাচ্ছে এটা হচ্ছে রং সিস্টেম। তো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে যাকে যেভাবে হ্যান্ডেল করতে হয় তাকে সেই পন্থায় হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ বিপদে পড়তে হবে। ওকে, তাহলে আমরা সিস্টেম যা বা প্রসিডিউর অফ মিউটেশন ব্রিডিং এর 6টা স্টেপ ছিল, সেই স্টেপগুলো আমরা দেখেছি। এরপরে একটা টার্ম আছে ম্যাক্রোমিউটেশন, মাইক্রোমিউটেশন। হ্যাঁ, তো আমি খুব বেশি যাব না, আমি অ্যাকচুয়ালি যাচ্ছি ক্লাসটা এই আমার এই রিডিং পার্টটা 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে, মানে 7:45 শেষ করে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর কি। তো মাইক্রোমিউটেশন আসলে তোমরা থেকেই বোঝা যাচ্ছে যে আসলে based on the magnitude of phenotypic effect, mutation can be classified into 2 types, macro and micro mutations. Actually, there are many types of mutation: induced mutation, spontaneous mutation. So we already studied in level 3 semester 1. So there is a new terms. There is 2 new terms, macro or micro mutations included here. So a macro mutations, you know that macro mutation will produce a very large effect. On the other hand, a micro mutation produces a very small phenotypic effect. Okay, macromutations, as it is very distinct, so you can detect the plant on individual basis. On the other hand, micromutations, it has a very small effect, and you can't understand, you can't differentiate in a single individual. That's why a group of plants is good. For example, কোনো যদি পোকা কোনো ফিল্ডে খায়, একটা পোকা খেলে বোঝা যাবে না যে এটা পোকা নাকি রোগ। যখন একটা লার্জার
পোর্শন ক্ষতি করবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা পোকার আক্রমণ। হ্যাঁ, তখন গ্রুপ অফ প্লান্টস আমরা কনসিডার করব। বাট ডিজিজের ক্ষেত্রে যদি রাস্ট ডিজিজ হয়, এটা ইন্ডিভিজুয়াল প্লান্টকেই তুমি ডিটেক্ট করতে পারবে। ওকে, ইট ইজ অলিগোজেনিক ইন নেচার। নরমালি হচ্ছে যে ম্যাক্রোমিউটেশন গুলো অলিগোজেনিক ইন নেচার। অলিগোজেনিক আর একটা টার্ম আছে পলিজেনিক। পলিজেনিক হচ্ছে যে সেখানে অনেক জিনের, মাল্টিপল জিনের ইনভলভমেন্ট আছে কোনো একটা ফিনোটাইপিক ক্যারেক্টারের ক্ষেত্রে। আর অলিগোজেনিক হচ্ছে যে one or two genes governed a particular phenotype. It's known as oligogenic. ওকে, ইট ক্যান বি সিলেক্টেড ইন দ্য M2, যেহেতু এটা খুবই ডিস্টিংক্ট, এর জন্য খুব বেশি দূরে যাওয়া লাগে না। এটা হচ্ছে যে M2 জেনারেশনে এটা সিলেক্ট করা যায়। আর হচ্ছে যে পলিজেনিকের এটা হচ্ছে যে ইট ক্যান বি সিলেক্টেড ইন দ্য M3 অর এ লেটার জেনারেশন। ওকে, ব্রিডিং স্কিম আছে। ব্রিডিং স্কিম খুব ডিটেলসে আমি যাব না, শুধু দুটো জন্য পলিজেনিক আর হচ্ছে অলিগোজেনিক ট্রেটের জন্য দুটো ব্রিডিং স্কিম আছে। ওকে, তো এখানে যেটা মিউটেশন দেওয়ার পরে সেই প্লান্ট গুলোকে সোয়িং করা হয়েছে ফিল্ডে, সোয়িং করা, তারপরে সেখান থেকে ইন্ডিভিজুয়াল প্লান্টস, যেগুলো ইন্ডিভিজুয়াল প্লান্টস গুলোকে হারভেস্টেড করা হয়েছে, করে সিড গুলো নেওয়া হয়েছে। সেই সিড গুলোকে পরবর্তীতে ফিল্ডে আবার পরের জেনারেশনে শো করা হয়েছে। তো সেই জেনারেশন গুলোকে আমরা F1, F2, F3 এভাবে বলবো না, এখানে M1, M2, M3 এভাবে বলবো। ওকে, আমি একবারে M5 এ চলে যাচ্ছি। M5 এ দেখো যে প্রিলিমিনারি ইল ট্রায়াল M5 জেনারেশনে, হ্যাঁ, করার পরে রেপ্লিকেটেড ইল ট্রায়ালস, এটা হচ্ছে যে 3 জেনারেশন করতে হবে। এটা হচ্ছে এট সেভারাল লোকেশন, 3টা লোকেশন, হয়তো দিনাজপুর, বগুড়া, আর একটা হচ্ছে যশোরে আমরা দিলাম। হ্যাঁ, এবার 3 জেনারেশনে এটা এই এক্সপেরিমেন্ট করার পরে তারপর আউটস্ট্যান্ডিং লাইনগুলোকে নিউ ভ্যারাইটি হিসেবে রিলিজ করতে হবে। তারপরে সিডগুলোকে ইনক্রিজ করতে হবে ফার্মারদের ডিস্ট্রিবিউশনের জন্য। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে M9 জেনারেশন লাগলো। পলিজেনিক ট্রেডস, তো এখানে আসলে পলিজেনিক ট্রেডস এর ক্ষেত্রে বলছে M3 অর লেটার জেনারেশন থেকে এটা সিলেক্ট করতে হবে, এর জন্য জেনারেশন বেশি লাগলো। অন দ্য আদার হ্যান্ড অলিগোজেনিক ট্রেডের ক্ষেত্রে দেখো একটা জেনারেশন কম লেগেছে। হ্যাঁ, এখানে আমরা M2 জেনারেশন থেকে নরমালি সিলেক্ট করতে পারি। তো তারপরে এখানে M4 এ প্রিলিমিনারি ইল ট্রায়াল PYT, তারপরে দিস RYT রেপ্লিকেটেড অর রিজিওনাল ইল ট্রায়াল, তারপরে সিল মাল্টিপ্লিকেশন ফর ফার্মার্স ডিস্ট্রিবিউশন। তো এই হচ্ছে অলিগোজেনিক আর পলিজেনিক ট্রেটে ব্রিডিং স্কিম। হোপফুলি আমি জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান স্যার, উনি হয়তো অনেক ব্রিডিং স্কিম পড়িয়েছে। আমি আসলে তোমাদের মাথা স্পয়েল করতে চাই না পরীক্ষার আগে, তোমাদের সঙ্গে ডিসকাস করবো আমি আর 5 মিনিট পর। ওকে, তারপর পলিগোজেনিক এবং অলিগোজেনিক ট্রেটের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে, এটাতেও খুব বেশি আমি এমফাসিস করব না। আচ্ছা, যেহেতু 5 মিনিট সময় আছে কথা বলা যাবে। সেটা হচ্ছে পলিজেনিক ট্রেট, তোমরা জানো যে সেভারাল জিন দিয়ে এটা গভর্ন হয়, আর এটা হচ্ছে যে গভর্ন বাই অনলি ফিউ জিনস। ওকে, ইফেক্ট অফ ইচ জিন ইজ নট ডিটেক্টেবল। পলিজেনিক যেহেতু এই ইফেক্টটা একটু আগেই ডিসকাস করেছি, যে এটা বুঝতে গেলে সেটা হচ্ছে যে এই অনেক জিনের একটা প্রভাবে একটা কিউমুলেটিভ একটা ইফেক্ট হবে, তখন বোঝা যাবে। হ্যাঁ, ইফেক্ট অফ ই জিন অন দ্য আদার হ্যান্ড অলিগোজেনিক ট্রেটে কিন্তু ইফেক্ট অফ ই জিন ইজ ডিটেক্টেবল বিকজ it is very very distinct and it is governed by only few genes. It might be 1, 2 or 3, only few genes. Okay, the usually governed by additive genes, usually governed by non-additive genes. Okay, variation is continuous and variation is discontinuous. Actually, variation is continuous and variation is discontinuous. Actually, it means that actually যখন পপুলেশন জেনেটিক্স পড়ার হয় তখন এই টার্মগুলো আসে। হ্যাঁ,
যে এই কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এর ব্যাপারগুলো। তো এটা জাস্ট এমনি এসুম করে নাও যখন পপুলেশন বিগ হবে সেই পপুলেশনে ভেরিয়েশনটা কন্টিনিউয়াস ধরে নেওয়া যায়। আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস অ্যাকচুয়ালি অলিগোজেনিক ট্রেটে এটা দেখা যাচ্ছে এক জেনারেশন এটা আসছে কিন্তু এটা যদি ভেরি ভেরি স্পেসিফিক, হ্যাঁ, এটা পরবর্তীতে ডিসঅ্যাপিয়ার হতে পারে। আর হচ্ছে যে আরেকটা জিনিস যে লার্জার প্লান্ট পপুলেশন এখানে থাকতেছে, লার্জার প্লান্ট পপুলেশনে থাকলে এখানে কিছু কিছু প্লান্ট থাকবে মিডিয়াম, কিছু কিছু প্লান্ট থাকবে হাই, কিছু কিছু প্লান্ট থাকবে লো, এটসেট্রা। By the way, separations into different classes is not possible. Separations into different classes is possible. Okay. In case of polygenic traits, highly influenced by environmental factors, it is little influenced by the environmental factor because oligogenics are very, very specific and it's covered by only few genes. That's why statistical analysis is based on mean variance and covariances. On the other hand, statistical analysis is based on frequencies or ratios. Okay, now I'm going to the application. Only 2 minutes in your hand. So, what are the applications? The first one is the induction of desirable mutant, which is not present in germplasm. Actually, we are searching in search of a mutant allele or genes which is not present in a particular germplasm. For example, যদি দেখা যায় যে যদি ব্লাস্ট ডিজিজ, হ্যাঁ, রাইসে যদি দেখা যাচ্ছে যে এটা একটা প্যান্ডেমিকের মতো অবস্থা খুব ডিভাস্টেটিং করতেছে ক্রপের ক্ষেত্রে, হ্যাঁ, অলরেডি ব্লাস্ট আমাদের অনেক ম্যাগনাপোতে গ্রাইসি এটা আসলে অনেক ক্ষতি করতেছে আমাদের দেশে, এর এগেইনস্টে আমরা কাজও করতেছি। তো দেখা যাচ্ছে যে আমরা যেটা চাচ্ছি যে মেডিসিন দিয়ে আমরা এমন এলিল চাবো যেটা হচ্ছে রেজিস্ট্যান্ট হবে। মিউটেশন দিলে যেটা দেখা যাবে পরবর্তীতে এটা ফিল্ডে সোয়িং করলে যাতে সেই প্লান্ট থেকে কোনো ডিজিজ না হয়, ইল ঠিকই পাচ্ছি কিন্তু ডিজিজ যাতে না হয় এরকম প্লান্ট সিলেকশন করতে হবে। এই জন্য ইন্ডাকশন অফ ডিজারেবল মিউটেন্ট এলিল which is not present in germplasm. And the second one is the improving a specific character of variety without change in genetic material, genetic makeup. So it should not make a major change in the genetic material, because if it's make a major change, then you cannot get the desired outcome from that plant. Used to improve the various quantitative characters including yield. Okay, so এটা ব্যবহৃত হয় বিভিন্ন কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। তোমরা জানো যে প্লান্ট হাইট, যেগুলো হচ্ছে যে মেজার করা যায়, তারপরে 1000 সিড ওয়েট, তারপরে হচ্ছে নাম্বার অফ গ্রেনস পার স্পাইক এটসেট্রা। ইল্ড তো অবভিয়াসলি আছে। তারপরে হচ্ছে ইন্ডাকশন অফ মেল স্টেরিটি, এটা হচ্ছে যে কোনো একটা মেল ফার্টাইল আছে তাকে ফিমেল ফ্লাওয়ার, তোমরা জানো যে ইমাসকুলেশন প্রক্রিয়া, এটা আসলে মিউটেশন দিয়েও করা যায়। তো এটা যদি অ্যাপ্লাই করা যায় অনলি ফিমেলটাকে, সরি মেলটাকে স্টাইল করে দেয়। তো এর জন্য আমরা মিউটেশন অ্যাপ্লাই করি। তো প্রোডাকশন অফ হ্যাপ্লয়েডস বাই ইরিডিয়েটিং পোলেন্স, তোমরা জানো যে পোলেন গ্রেন সেখান থেকে নরমালি আমরা হ্যাপ্লয়েড প্লান্ট পাই, হ্যাঁ, অনলি পোলেন কালচার, হ্যাঁ, পোলেন কালচার, ওভারি কালচার, হ্যাঁ, ডিস্টেন্ট হাইব্রিডেশন এটসেট্রা ওয়েতে হ্যাপ্লয়েড প্লান্ট রেজ করা যায়। তো ইরিডিয়েটিং পোলেনে যদি কালচার করা হয় তাহলে সেখান থেকে হ্যাপ্লয়েড প্লান্ট পাওয়া যাবে, এবং হ্যাপ্লয়েড প্লান্টকে পরবর্তীতে কলসিসিন দিয়ে ডিএস প্লান্ট করে আমরা সেখান থেকে খুব চমৎকার একটা কি বলে হচ্ছে যে সেখানে তোমার মেনি জেনারেশনস যাওয়ার প্রয়োজন নেই, এবং খুব অল্প সময় আমরা যে দেখেছি এখানে হচ্ছে যে 8 থেকে 9 জেনারেশনস, সেই 8 থেকে 9 জেনারেশন যাওয়ার প্রয়োজন নেই, সেখানে 3 থেকে 4 জেনারেশনই তোমার হচ্ছে যে ভ্যারাইটি দেওয়া সম্ভব, এবং আমি এটা নিয়ে এখনো কাজ করতেছি। ওকে, এবং আমার এক স্টুডেন্ট, সে প্রথম হলো একসময় প্রেসিডেন্ট ছিল, আশিক,
আশিক সে হ্যাপ্লয়েড প্লান্ট রেজ করেছে তোমার হুইটে। ওকে, ওভারকামিং সেলফ ইনকম্প্যাটিবিলিটি, তোমরা সেলফ ইনকম্প্যাটিবিলিটি একটা চ্যাপ্টার আছে, আমি সেটা ডিটেল যাচ্ছি না। যদি হচ্ছে যে ক্রস ইনকম্প্যাটিবিলিটি থাকে অথবা দেখা যাচ্ছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি থাকে যে সেটা ফার্টিলাইজ হচ্ছে না, তো সেক্ষেত্রে এই ওভারকাম করার জন্য মিউটাজেন ইউজ করা হয় এবং এই সবগুলোই ব্রিডিং রিলেটেড বলে এই অ্যাপ্লিকেশন গুলো মিউটেশন ব্রিডিং এর অন্তর্গত। ওকে, সো নাও stop sharing. Okay, thanks for your kind attention in this corona pandemic time. So now the floor is open for discussion. ওকে, আমি এর আগে তোমাদের ইয়াসিন এসেছিল, সে প্রথম আলো সেক্রেটারি ছিল এক সময়, ওকে আমি কিছু শীট দিয়েছি, সেই শীট গুলো তোমরা পেয়েছো? জি স্যার। শীট গুলো যদি পাওয়া হয়ে থাকে তাহলে তাহলে stop recording. সেখানে যেগুলো দেওয়া আছে একটু যদি হাইলাইট করি তাহলে হচ্ছে যে প্লান্ট জেনেটিক রিসোর্সেস, এটা একটা শীট গেছে। তারপরে প্লান্ট জেনেটিক রিসোর্সের সঙ্গে ওখানে ছিল জাম্পলাজম কনজারভেশন, তারপরে হচ্ছে পিজিআর এক্সপ্লোরেশন এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে আমি দিয়েছি সেন্টার অফ অরিজিন এন্ড সেন্টার অফ ডাইভার্সিটি, এটা একটা শীট গেছে, তাই না? আরেকটা গেছে যে ওই কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো পিজিআর ডিলস করে, তো এটা একটা গেছে। এই শীটগুলোই যথেষ্ট আমি মনে করি। তারপরেও যদি মনে করো যে এটা ইনক্লুড করা প্রয়োজন, এটা বেনিফিশিয়াল, দেন আই উইল ইনক্লুড ইট। কি তোমরা কি মনে করো এটা পরীক্ষায় ফাইনাল এক্সাম বা মিড টার্মে এটা ইনক্লুড করা প্রয়োজন? না স্যার। না স্যার, লাগবে না। না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটার পিডিএফ আমি এই দুজন যে সিআর আছে ওদেরকে আমি ইমেল করে দিব, তারা তোমাদেরকে দিবে। এই শীটটা তোমরা রেখে দিবা, এটা হোপফুলি তোমাদের সামনে যখন চাকরির ভাইবা টাইবা হবে তখন হয়তো লাগতে পারে। হ্যাঁ, বা কেউ যদি ব্রিডিং বা বায়োটেকনোলজিতে মাস্টার্স করো তখন হয়তো এটা থেকে কিছু জ্ঞান নিতে পারবে। এই আর তোমাদের যে সিলেবাস আমি দেখিয়েছি সেই সিলেবাস থেকে স্যাররা যে টপিকগুলো পড়িয়েছে সেই টপিকস অনুযায়ী কোশ্চেন হবে। আর এখন মিড টার্মের কোনো সাজেশন দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু এখনো প্রশ্ন নিয়ে আমরা বসিনি। আর ফাইনাল কোশ্চেনের জন্য আমি স্যারদেরকে আহ্বান জানাইছি, আমাদের বিভাগে যেটা হয় সেটা হচ্ছে বলেই ফেলি, সেটা হচ্ছে যে আমরা এই কোশ্চেনগুলো আমরা আহ্বান করি স্যারদের কাছ থেকে যে যিনি যে টপিকস পড়িয়েছেন তো উনি কোশ্চেন দেওয়া হয়, তো তারপরে হচ্ছে যে একজন শিক্ষক সেটা এগুলো কোশ্চেনগুলো অ্যাকোমোডেট করে কোশ্চেন করে, যে কোর্স টিচার যিনি আছেন এই কোর্সের জন্য তিনি কোশ্চেন ওভারঅল করেন, করে তারপরে হচ্ছে যে আমাদের একটা কোশ্চেন মডারেশন ওভাবে বোর্ড নেই অন্যান্য ইউনিভার্সিটির মতো, বাট হচ্ছে যে একটা মডারেট কমিটি আমরা একটা তারা এই কোশ্চেন গুলো নিয়ে আমরা বসে তারপরে হচ্ছে যে আমরা এগুলো ফাইনালি সিলেক্ট করি। তো যেহেতু এখনো আমরা বসিনি, রতন স্যার আছে এই মুহূর্তে ঢাকায়, বাকি স্যাররা দিনাজপুরে আছেন, ভবেন স্যার কোথায় আছে আমি জানি না, বাট তোমরা 3-4 তারিখের দিকে আমাদের ইচ্ছা আছে যে মিডের ব্যাপারে কি হবে, হ্যাঁ সেটা নিয়ে। তবে কালকে আহসান আমাকে বলেছে যে যদি মিডটা স্যার একটু আগে দেওয়া যায় তাহলে ভালো হয়, বাট ডিন অফিস কিন্তু একটা রুটিন করে দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে মিডের ব্যাপারে আমার মনে হয় যে এটা ডিন অফিস যেহেতু অনেক সময় রুটিন দিয়ে দেয়, তো আমার মনে হয় যে তাদের সঙ্গে কথা বললেই বেটার হয়। তো আর কোনো কিছু জানার আছে? তো
তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমাদের মিড টার্মের ব্যাপারে এটা সাজেশন, এখনো ফাইনাল হয়নি, কারণ সব টিচার এটা অ্যাপ্রুভ করবে কিনা জানি না। কারণ হচ্ছে যে ভবেন স্যার একটা প্রস্তাব দিয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের 30 মার্কের, এটা 3 ক্রেডিট, যেহেতু তোমাদের মিড টার্ম পরীক্ষা হবে 30 মার্কের, তাই না? জি স্যার। তাহলে 30 মার্কের পরীক্ষায় উনি 30টা শর্ট কোশ্চেন করতে চায়। তার মানে কেউ পাইলে 30-এর মধ্যে 30-এ পাইতে পারো, 30-এর মধ্যে 2ও পাইতে পারো, 5ও পাইতে পারো, 10 পাইতে পারো। না স্যার, দরকার নাই, এমনি কোশ্চেন করলে ভালো স্যার। এটাতে নাম্বার পাওয়া যাবে না স্যার, একটা ডিটেইলস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি, এটা কারো মার্ক আমরা মাস যদি কারো ফাইনালের সাথেই পরীক্ষাটা দেব স্যার, 5টা কোশ্চেন হলে ভালো হয় স্যার। 5টা স্যার এমন কোশ্চেন করবেন স্যার ফাইনালের মধ্যে বড় হলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে যাতে কিছু লেখা যায়। জি স্যার, বিশেষ করে যদি আচ্ছা। একসঙ্গে হবে সেক্ষেত্রে মুভি টিকিট বা ছোট কোর্সের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া স্যার একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। বড় কোশ্চেনে মার্ক পাওয়া যায় না তো। না, এখানে দুই রকম স্টুডেন্ট আছো আমি জানি। সেটা হচ্ছে যে একদল আছে, তারা হচ্ছে এত করোনা ফরোনা বোঝে না, আন্দোলন ওদের এত থাকারও প্রয়োজন বোধ মনে করে না। তারা হচ্ছে যে শুধু স্টাডি, যে পুরাতন কার কাছে কি নোট আছে নিয়ে আসো, এগুলো হচ্ছে যে পড়ি, বা ক্লাস অ্যাটেন্টিভ, তারা ক্লাসে অ্যাটেনশন ভালো, পড়াশোনা ভালো করতে, তাদের জন্য ইজি। কিন্তু যারা মানে সবার জন্য এটা সম্ভব হয় না আর কি। আবার দেখা যাচ্ছে এক শ্রেণীর স্টুডেন্ট, তাদের জন্য যদি রাইট আপটা থাকে বেশি আগে সিস্টেমে কনভেনশন, সেটাই সে আসলে তার জেনারেল নলেজে অনেক সময় অনেক কিছু লেখে। এই যে বললাম যে পলিজেনিক কন্ট্রোল আর অলিগোজেনিক ট্রেডস, এটা হচ্ছে সাধারণ নলেজে কিছু 2-3টা লাইন লেখা যায়। হ্যাঁ, এরকম কিন্তু কিছু জিনিস আছে নিজে না জানলেও কিছু লেখা যায়, লিখলে কিছু মার্কস আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে একদম মাঠে মারা যাবে না। তো আমার যেটা ব্যাড এক্সপিরিয়েন্স, যেটা তোমরা কি রেজাল্ট পেয়েছো? রেবেল 4 সেমিস্টার 1 এর রেজাল্ট পেয়েছো? না স্যার। আচ্ছা, রেজাল্ট পাওনি। রেজাল্ট না পাওয়ার কারণ দুটো। আমি যেটা একাডেমিক কাউন্সিলের একজন সদস্য, তো আমি যেটা শুনেছি সেটা হচ্ছে রেজাল্টটা ওয়েট করতেছিল একটা একাডেমিক কাউন্সিলের ডিসিশনের উপর। সেই ডিসিশনটা হচ্ছে এরকম যে ওই হর্টিকালচার এবং এগ্রিকালচার এক্সটেনশন, এই দুটো সাবজেক্টে আকবর আলী কলেজ থেকে স্টুডেন্টরা আসেনি, পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ফাইনাল এক্সাম। তো এটা কি হবে? তো পরে ডিসিশন আসছে এটাই যে ফেল তারা যদি ওই ইয়াতে 40 মার্ক অ্যাটেন্ড না করে, তার মানে হচ্ছে নতুন করে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে একদম তাদের জন্য জিরো। ঠিক আছে? তো তাতে যদি তারা ফেল করবে, এই ডিসিশন পাস হয়েছে। তো তারপরে তারা করতেছে। তবে ভবিন স্যার এখন আর কন্ট্রোলার নেই, কন্ট্রোলার হচ্ছে নতুন, যার ফলে ওনার জন্য মনে হয় এই রেজাল্ট দেওয়াটা একটু টাফই হচ্ছে। কারণ ভবিন স্যারের সময় আমি দেখেছি আমরা রেজাল্ট পাঠিয়ে দিতাম, তারপর হচ্ছে কন্ট্রোল সেকশনে এভরিথিং করতো। তো বর্তমানে দেখা যাচ্ছে যে তারা আবার পেন ড্রাইভ পাঠিয়ে দিয়ে তারা আমাদের কাছ থেকে সেই রেজাল্টটা আবার নিচ্ছে, হ্যাঁ, যাতে অনেক দ্রুত করে দেওয়া যায়। তো এই অবস্থা, তো হোপফুলি পেয়ে যাবা। আর স্যার লাস্ট আপডেট হচ্ছে প্র্যাকটিক্যাল গুলো তোমরা, আমিও বেসিক্যালি এখন প্র্যাকটিক্যালে খুব বেশি থিঙ্কিং করতেছি না, কারণ আমি 2 সপ্তাহ চাইছি যে আমাকে প্র্যাকটিক্যালে 2টা সপ্তাহ দিতে হবে। কারণ তোমাদের বেশ কিছু জব আছে, যে ইমাসকুলেশন জব, সেই জিনিসগুলো তো হাতে কলমে দেখাতে হবে। হ্যাঁ, নাহলেও মিনিমাম 1টা সপ্তাহ আমাকে দিতে হবে। আমি সবাইকে একসঙ্গে ডাকবো না, হয়তো গ্রুপ ওয়াইজ, একটা গ্রুপ দেখে একটা গ্রুপ, এভাবে আমার কয়েকদিন মানে 1টা সপ্তাহ আমাকে হাতে দিতে হবে। তো এই জন্য তোমরা যদি এরকম করো যে ফাইনাল পরীক্ষা শেষ করে, থিওরিটিক্যাল শেষ করে যদি প্র্যাকটিক্যাল জন্য 1টা সপ্তাহ রাখো, তাহলে মনে হয় যে প্র্যাকটিক্যালের সমস্যাটা সলভ হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। স্যার, এটা আমরাও চাই স্যার, 1 সপ্তাহের মধ্যে দুটো রাখতে পরীক্ষার হবে। যে ল্যাবগুলো করতে হবে আসবে, তো সেটা শুধু আমরা করব। খাতা আমার কাছে কয়েকদিন আগে 2জন স্টুডেন্ট এসেছিল, 3জন স্টুডেন্ট এসেছিল। তো আমি তাদেরকে 2টো খাতা দিয়েছি, দিয়ে বলছি যে তোমরা ওদের কোশ্চেন ছিল এটাই যে স্যার কিছু ওই শিট দেন, হ্যাঁ, পিডিএফ প্রিন্ট করে দেন। তো আমি আসলে ওটাতে রাজি না। তার কারণ হচ্ছে যে আমি যে ম্যাথ গুলো করিয়েছি, একটা চ্যাপ্টারে 4টা, একটা চ্যাপ্টারে 1টা, লাস্টের দিকে যে ভার্চুয়ালি ক্লাস নেওয়া হয়েছে। হ্যাঁ,
তো অনলি সেই কয়টা ম্যাথ করলে হবে, শুধু শুধু বেশি ম্যাথ করার প্রয়োজন নেই। এবং সেখানে যদি কোথাও আটকে যাও তাহলে আমি দেখব। আর হচ্ছে যে আরো দুটো ম্যাথ চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে হেটারোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন, আর এটা হচ্ছে হেরিটেবিলিটি। তো হেটারোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন আমি বিলিভ করি যে প্রতিটা গ্রুপে তাদের কোর্স টিচাররা কিন্তু প্র্যাকটিক্যাল টিচাররা কিন্তু পড়িয়েছেন। যদি কোনো গ্রুপের বাকি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমরা ওটা থিঙ্ক করব। আর এরপর হেরিটেবিলিটি প্রফেসর আবুল কালাম আজাদ স্যার উনি একটা ক্লাস নিয়েছে, তো ওটার কি আপডেট? ওটা কি ওই দিন উনি শেষ করে দিচ্ছে না কি অবস্থা? শেষ করে দিচ্ছে। আচ্ছা, উনি যে কয়টা ম্যাথ দিছে সেটা তোমাদেরকে করতে হবে, সেই ম্যাথ গুলো সলভ করতে হবে, এটাই। আমিও স্টুডেন্ট ছিলাম, আমিও তো এগ্রিকালচার তোমাদের মতোই যে 4 বছরের অনার্স, 1.5 বছরের মাস্টার্স। হ্যাঁ, তো আমাদের যেটা হতো সেটা হচ্ছে ভালো স্টুডেন্টরা প্রতি গ্রুপে 2-1 থাকতো, তারা করতো, বাকিরা কপি করতো। তো এটার জন্য তোমাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। তো নিজে করার একটা সুবিধা হচ্ছে এটা বুঝে শুনে পড়লে একবারই হয়ে যায় যে এটা কেন হলো, এটাই। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে এটা তোমাদের যতগুলো ক্লাস করেছো সে অ্যাটেন্ডেন্সের পুরো আমার কাছে আর্কাইভ আছে। তো অ্যাকচুয়ালি এটাতে যেটা অসুবিধা হয়ে গেছে সেটা হচ্ছে তোমরা ক্লাস করছো 221 জন, কিন্তু আমরা পেয়েছি হয়তো কখনো 192 জন, 210 জন, এরকম হয়েছে কিনা? জি স্যার। অনেক হয়েছে। তো এই জন্য এটা ভিসিআরও ডিসিশন দিতে পারেনি। হ্যাঁ, এটা ভিসিআরও ডিসিশন দিতে পারেনি যে ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আজকে নেওয়া যাবে না। আর আমরাও আসলে বলি যাতে ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে তোমরা ক্লাস করো, এটা চাই। এখন যদিও বা ক্লাস শেষের দিকে, বলতেও দ্বিধা নেই যে এটা আসলে ওয়েব করতে আমরাও চাই যে এটা ক্লাস অ্যাটেন্ডেন্স যদি আমরা বলে আগেই বলে দিই তাহলে তো ক্লাস করবো না তোমরা। বাট দেখা যাক কারণ হচ্ছে যে এই ক্লাসগুলো তো, হ্যাঁ, কুইজের ব্যাপারটা ওই তো কুইজ স্যাররা যে ফরম্যাটে নিতেছে না, আমরা যে হয়তো দেখা যাচ্ছে যে পাস হ্যাঁ, শর্ট কোশ্চেন থাকবে 5টা, যাতে তোমরা 10 মিনিটের মধ্যে লিখতে পারো। এই টপিক দিবেন না কুইজের জন্য? আচ্ছা, দেখি মিড হলে মিডের ডেট হোক, এটা যদি সেম ডেতেই হয় স্যার, তাহলে না অ্যাসাইনমেন্টটা স্যার আমি তো কথা বলতাম স্যার। হ্যাঁ, ইয়েস ইন হ্যান্ড রেজ করছো, জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। বলো। স্যার বলতেছিলাম আমরা মোটামুটি ফ্যাকাল্টির ওইদিন কথা বলছিলাম, সিআর শো আমরা যারা ছিলাম কথা বলতেছিলাম স্যার। তো স্যার মিডের যে ব্যাপারটা স্যার, মানে হয়েছে কি স্যার, মিড যদি ওইভাবে স্যার যেভাবে কইতে চিন্তা ভাবনা করছে, নরমালি স্যার যারা আমরা মানে একটু খারাপ বলতে একটু লেখাপড়া কম করতে পারছি স্যার, তারা পারবো না স্যার। তারপরেও স্যার যদি আবার আগের মতোই মিড হয় স্যার, যে সব স্যারের টপিক থাকবে, মনে করেন যে 5টা কোশ্চেন লিখতে হবে স্যার, সেক্ষেত্রে স্যার আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় স্যার। তো আমরা স্যার ওই দিন আলোচনা করতেছিলাম যদি বিষয়টা এমন হতো স্যার, মানে রিকোয়েস্ট স্যার আপনাদের প্রতি আর কি, যে কোনো একটা স্যারের মানে 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 সিলেবাস থেকে মিডটা হলো, এবং সেটা যদি এমন হয় স্যার 5টা কোশ্চেন না থাকলো, যে 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন থাকলো, সেখান থেকে 3টা লিখলাম, 3×10 = 30। সাপোজ স্যার আপনার সিলেবাসটা হইলেও স্যার সবচেয়ে ভালো হয় স্যার, আমার যেটা মনে হয়। আমরা ওই দিন কথা বলতেছিলাম সবাই মিলে, সাপোজ আপনার সিলেবাসটাই থাকলো, আপনার শুধু আপনার আমি বুঝছি তোমাদের মেসেজ ক্লিয়ার। আমি আসেনকে কালকে বলছি, হ্যাঁ, যে সিলেবাস দেখি, আমি তো চেয়ারম্যান, এটা আমি যদি এটা কোশ্চেন আগে কিভাবে সেট হয় এটা সেট হোক, আমি সেটা তোমাদেরকে এটা আমি সিলেবাস দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিব, এটার জন্য স্যার সিলেবাস তো স্যার মানে দিয়ে দিবেন স্যার, আপনি তো স্যার চেয়ারম্যান আছেন, অনেক হেল্পই করতেছেন স্যার। আমার মনে হয় স্যার যদি এমন হয়, আমাদের সবার এটাই চাওয়া ছিল স্যার, একটা যে কোনো একটা স্যার সাবজেক্টটা থেকে যদি মিট হতো, মানে না ওইটা কেন হবে না, কারণ হচ্ছে যে আসলে এক স্যার আসলে আমরা
যেটা করি সব স্যারকে একটু অনার করি যাতে সবার কিছু কোশ্চেন থাকে আর কি। হ্যাঁ, একবার একটা পরীক্ষায় দেখা যাচ্ছে যে আজাদ স্যারের কোশ্চেনই থাকেনি। হ্যাঁ, তো স্টুডেন্টরাই দেখা যাচ্ছে ফেসবুকে লেখালেখি করছে যে স্যারের কোশ্চেন মিস গেছে, এটা কেমন হলো, অমুক তমুক। তো কথা হচ্ছে যে সবার কিছুটা কিছু টপিক একটা করে হলেও একটা কোশ্চেন থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আসলে দেখা যাক, আমি সিলেবাস নিয়ে এখনো বলতে পারতেছি না। তো সিলেবাস দেওয়া আর তুমি যেটা বলতেছো এক স্যার, আসলে আমার এটা হবে না, কারণ হচ্ছে যে আমি খুব বেশি চ্যাপ্টার পড়াই না আর কি। মেজর পার্ট পড়াই প্রফেসর হাসানুজ্জামান আর আজাদ স্যার। এটা আর কি অন্যান্য ডিপার্টমেন্ট গুলো দেয় স্যার। আচ্ছা, এটা আমাদের বিভাগে আমরা ওই যে যেটা বললাম আর কি, যে সবার একটা কন্ট্রিবিউশন চাই তো। স্যার সব স্যারেরই করতে যায়, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট স্পেসিফিক কয়েকজন স্যার ইয়ে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপরেও যদি তুমি এটা বললা, আমি এটা মাথায় রাখলাম। আমি এটা সামনে আমাদের যে বিভাগীয় মিটিং হবে সেখানে আমি দেখি এটা উপস্থাপন করব, যদি মনে করে তাহলে সেটা তোমরা জানতে পারবা। হ্যাঁ জি স্যার। আর স্যার কোশ্চেন স্যার 5টা জায়গায় স্যার একটু কমায় স্যার মার্কটা বাড়াই দিয়ে মনে করেন যে মানে বড় কোশ্চেন মানে ফাইনালের মধ্যে বড় কোশ্চেন লেখা যায় স্যার। আচ্ছা, বুঝছি তোমার আমি বুঝছি। আমরা করি এরকম করি, কখনো 5টা করি, কখনো 6টা করি। ওই তখন ওই যে 6 মার্ক করে হবে পার কোশ্চেনে। জি স্যার, জি স্যার। ওকে, নো প্রবলেম, নো ওয়ারি। কারণ হচ্ছে যে আমরা চাই যে পরীক্ষা যত আর্লি শেষ করা যায় তত বেটার। কারণ করোনা প্যান্ডেমিকে তোমার হচ্ছে করোনার সময় যত কম সময় কোনো একটা পার্টিকুলার জায়গায় থাকবে তত বেটার। এই জন্য আমরা কুইজের চিন্তাও করতেছিলাম আর কি, মানে কুইজ টাইপের মিড টার্ম। বাট তোমাদের আপিল হচ্ছে যে হলে আগের মতো হলেই বেটার হয়। তো ঠিক আছে, আমি রিকমেন্ডেশন নিলাম যে কোনো পার্টিকুলার স্যার, এটা এক। তারপরে হচ্ছে 2 হচ্ছে যে 5টা কোশ্চেন এবং ফরম্যাট, কুইজ ফরম্যাট না মিডটার্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তোমার ফরম্যাটে আগে যেরকম সিস্টেম আছে যে ডেসক্রিপটিভ, সেটাই তোমাদের জন্য বেটার। আর স্যার অপশনাল কোশ্চেন থাকলে ভালো হয়, মানে 5টায় অপশনাল অ্যান্সার আসলে এটা আমরা ফাইনালে দেই, কিন্তু আমরা নরমালি দেই না। তো আসলে বিল্ডিং ডিপার্টমেন্ট দেখছো যে প্র্যাকটিক্যালি কখনো পাওনি তোমরা। হ্যাঁ, জি স্যার, কিন্তু এবার একটু করেন স্যার আমাদের জন্য। এলা মিডের কোশ্চেন তো আমরা দিয়ে দেই। মিডের কোশ্চেন আমরা তো করি, এটা স্টুডেন্টকে দিয়ে দিই। প্র্যাকটিক্যাল কোশ্চেন হয়তো দিয়ে আবার ফেরত নেই, কিন্তু মিড কোশ্চেন দিয়ে দেই। এটা একবার দিলে এটা সবসময় দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তো এটাও মাথায় রাখলাম। তো দেখা যাক, আমি সামনে 3 তারিখে ইউনিভার্সিটি খুলবে, তখন আমি দেখব।